যে বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। বাংলাদেশ প্রসঙ্গটা আলোচনায় আসে। আমরা এখানে অনেক বেশি আলোচনা করি। ভারতের নির্বাচন বা যেকোনো কিছু। এবার ভারতের নির্বাচনে আ অরবিন্দ কেজরিওয়াল বাংলাদেশ প্রসঙ্গটা খুব বড়ভাবে সামনে এনেছেন। তিনি রাজনৈতিক বক্তৃতায় বলেছেন, গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে নরেন্দ্র মোদী বাংলাদেশের মতো একটা নির্বাচন করতে চায় বিরোধী দলদেরকে জেলে রেখে। সেইটার কারণে অনেক বেশি আলোচনা হয়েছে। এটা একটা দিক। আর এর বাইরে যে কথাগুলো বললেন তার সঙ্গে তো দ্বিমত করার সুযোগ নেই। নরেন্দ্র মোদীর যে একক দাপট, একচ্ছত্র প্রভাব ভারতীয় রাজনীতিতে ক্ষমতায় থাকা সরকারের, সেই অবস্থাটা তো এবার আর থাকছে না। তাকে চন্দ্রবাবু নাইডু এবং এই নীতীশ কুমারের উপরে নির্ভর করতে হচ্ছে এবং তারা কোন প্রকারের রাজনীতিবিদ, তারা সারাক্ষণই তারা নরেন্দ্র মোদী সরকার গঠন করবেন, বিজেপি সরকার গঠন করবেন, কিন্তু তাকে সারাক্ষণই নীতীশবাবু এবং নাইডুবাবুর ২ জনের একটা চাপে থাকতে হবে। চাওয়া পাওয়া নানা রকমের চাপ থাকবে। অর্থাৎ মোদী খুব স্বস্তিতে থাকতে পারবেন না পুরো সময়টা। এখন এটার একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ হবে যে কেন বিজেপির এরকম একটা অবস্থা হলো। হ্যাঁ, হিন্দুত্ববাদী কার্ড বা ধর্মীয় কার্ডটা এবার সেইভাবে কাজ করেনি। মোদী প্রথম অবস্থাতে যেভাবে এটাকে কাজে লাগাতে চেয়েছিলেন, পরবর্তীতে এটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। নিজেকে ঈশ্বর প্রেরিত একজন বলে নিজেকে দাবি করেছেন। কিন্তু এটা সাধারণভাবে ভারতের একই সঙ্গে হিন্দুত্ববাদে বিজেপির যে উত্থান এবং একই সঙ্গে ভারতের যে এক ধরনের কি বলবো যে ধর্মনিরপেক্ষ একটা অবস্থান আছে এবং ভারতের বিপুল জনগোষ্ঠীর যে এই ধর্মনিরপেক্ষতার প্রতি এক ধরনের আস্থা বা সমর্থন এখনো আছে এবং বিজেপি যেভাবে ধর্ম নিয়ে যেভাবে খেলাধুলা করেছে, সেটাকে ভারতের বড় একটা সংখ্যক মানুষ সেটাকে শেষ পর্যন্ত গিয়ে পছন্দ করেনি। এটা একটি দিক। আর এর বাইরে আরো কিছু বাস্তব কারণ আছে। বাস্তব কারণের মধ্যে একটি হচ্ছে বেকারত্ব, জিনিসপত্রের দাম বৃদ্ধি, আর রাষ্ট্রীয় যে প্রশাসনগুলো আছে, যেমন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় প্রশাসনগুলো আছে, দৃশ্যমানভাবে আমরা দেখেছি বা লক্ষ্য করেছি সেই প্রশাসনগুলোকে অনেকটা বিরোধী দল নিপীড়নে ব্যবহার করা হয়েছে। ইনস্টিটিউশনগুলোর উপরে এক ধরনের প্রভাব তৈরি করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটেছে দীর্ঘ সময় ধরে, এতে নরেন্দ্র মোদীর যে একচ্ছত্র অবস্থান বা তিনি নিজে যেটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি ছাড়া আর কোনো নেতা নাই, তিনি ছাড়া ভারতে আর কোনো নেতা নাই, তিনি ছাড়া এই বিজেপিতে আর কোনো নেতা নাই, এই কাজগুলো ঠিক ওইভাবে কাজ করেনি। আর এর বাইরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এদের একটা প্রচারণা, কথা বলা, তার একটা প্রভাব মানুষের মনে পড়েছে। আর পশ্চিমবঙ্গের কথা বললেন, যেটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এখানে যদি একসময় বামফ্রন্ট ছিল তখন আমরা অনেক আপন মনে করতাম। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় আসলো, সেটাকেও তিস্তা চুক্তিকে কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হলেও আমরা সেটাকে আপনই মনে করি, বাংলাদেশের জন্য কোনো বড় সমস্যা না বা এই কেন্দ্রিক একটা ব্যাপার মনে করি। আর এই সব কিছুর বাইরে যে আলোচনাটা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে জি। ভারতের যে গণতন্ত্র, এটা আসলে পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা আপনি বলতে পারেন। কত ৬০ কোটির বেশি মানুষ ভোট দিয়েছে, কয়েক ধাপে ভোট হয়েছে, ভোট মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে, ভোট গণনাটা নিখুঁতভাবে হয়েছে। আজকে পর্যন্ত এই যে ফলাফল ঘোষণা হচ্ছে, বড়ভাবে কোথাও কোনো অভিযোগ নাই যে ভোট কারচুপি হয়েছে, ফল মানি না। রাহুল গান্ধীর কাছে যিনি পরাজিত হচ্ছেন, বিজেপির প্রার্থী, তিনি সকালবেলার দিকেই মেনে নিচ্ছেন যে আমি পরাজিত হয়েছি। এই যে একটা গণতন্ত্রের সৌন্দর্য, ভারতের মতো দেশে, ইউরোপ বা অন্য দেশে, সেখানে ছোট দেশ, ভোটার সংখ্যা কম, উন্নত দেশ, অভাব অভিযোগ থাকে না তাদের ব্যাপারটা একরকম, অন্যরকম গণতন্ত্রের ব্যাপারটা। কিন্তু ভারত বহু রকমের জটিলতা, বহু রকমের সংকট, আর্থিক সংকট থেকে শুরু করে রাজনৈতিক সংকট, ধর্মীয় সংকট, সংখ্যালঘু সংকট, বহু রকমের সংকট। সেই সংকটের মধ্যে একটা সরকার যদি চায় যে নির্বাচনটি নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে এবং নির্বাচন কমিশনকে যদি সেই পরিমাণ ক্ষমতা দেওয়া হয় এবং নির্বাচন কমিশনের সেই ব্যক্তিত্বরা যদি সেটাকে এক্সারসাইজ করেন, তাহলে যে ভারতের মতো এত বিপুল সংখ্যক জনসংখ্যার দেশে এত রকমের প্রতিকূলতা মোকাবেলা করে যে একটা নির্বাচন করা যায় এবং সেই নির্বাচনটি যে সুষ্ঠু করা যায়, এর মানে পৃথিবীতে একমাত্র নজির ভারত। আমাদের যদি কোনো কিছু শেখার থাকে, আমাদের যদি কোনো কিছু অনুসরণ করার থাকে, সেটা হচ্ছে এই গণতন্ত্রের বিউটিটা। এটা আমাদের, তাছাড়া ওই ধর্ম নিয়ে রাজনীতি করলো, মারামারি হলো, কতজন মারা গেল, এটা আমাদের এক্সাম্পল হিসেবে আসা উচিত না। আমাদের এক্সাম্পল হিসেবে আসা উচিত হচ্ছে যে এই যে গণতন্ত্রের সৌন্দর্যটা।